হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আর তোমাদের 1 নম্বর অধ্যায়টা আলোচনা হচ্ছিল। এই 1 নম্বর অধ্যায় থেকে এমসিকিউ কমপ্লিট হয়ে এসএকিউ আলোচনা আমাদের স্টার্ট হয়েছিল। সেই আজকের ক্লাসেও এসএকিউ আলোচনা কন্টিনিউ করব। তার সঙ্গে আজ থেকে আমরা টেক্সট বইটাও কিছুটা পড়ব। তোমাদের যে টেক্সট বইটা কিনতে বলেছিলাম ছায়া প্রকাশনী, টেক্সট বইটার নাম ছিল ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায় আর সুভাষ বিশ্বাসের লেখা। যাদের এখনও টেক্সট বইটা কেনা হয়নি তোমরা পিডিএফটা দেখবে, পিডিএফটা তো দেয়া হচ্ছে। আর নিজেদের কাছে অতি অবশ্যই একটা টেক্সট বই রাখো, তাহলে অনেকটা সুবিধে হবে। অর্থাৎ তোমরা ছায়া প্রকাশনীর এই টেক্সট বইটা কিনে নাও। চলো আজকের ক্লাসটা তোমরা বুঝে নাও। আর তোমরা ইউটিউবে যারা নতুন দেখছো চ্যানেলটাকে, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং এই রকম ধরনের ক্লাস সপ্তাহে 2টো করে পেতে তোমরা অতি অবশ্যই অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে অ্যাডমিশান নিয়ে নাও। মাসে 150 টাকা করে ফিস দিতে হয় তার জন্য। আর এক মাসে যতটা পড়া হয় সেইটার উপরে মক টেস্ট হয়। চলো আজকে ক্লাসটা তোমরা দেখে নাও। আর ইচ্ছুক ছাত্রছাত্রীরা ডেসক্রিপশান বক্সে দেখে যোগাযোগ করবে। প্রথমে এসএকিউগুলো আলোচনা করে দিচ্ছি, তারপরে তোমাদের টেক্সট বইটা কিছুটা পড়িয়ে দেব। দেখো প্রথম প্রশ্ন, এই প্রশ্নগুলো দেখো যেগুলো ইয়ারে পড়েছে, বিভিন্ন ইয়ারে পড়েছে, সেগুলো সাইটে কিন্তু আমি ইয়ারগুলো লিখে দিয়েছি যে কোন ইয়ারে কোন প্রশ্ন পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তার এবারে প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে মিউমিসমেটিক্স কি? ইতিহাস রচনার উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব অপরিসীম। মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকেই বলা হয় মিউমিসমেটিক্স। তারপরের প্রশ্ন দেখো, হায়ারোগ্লিফিক লিপি কি? হায়ারোগ্লিফিক লিপি কি? প্রাচীন মিশরীয়দের চিত্রলিপি হলো হায়ারোগ্লিফিক লিপি। এর সাধারণ অর্থ হলো দেব ভাষা বা পবিত্র ভাষা। তারপরের প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কি? সংস্কৃত ভাষায় রচিত কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটির আলোচ্য বিষয় ছিল 7ম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস। তারপরের প্রশ্ন দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? নিম্নবর্গের ইতিহাস চর্চা, নিম্নবর্গের ইতিহাস চর্চার ঐতিহাসিকগণ রাজা, মহারাজা, জমিদার শ্রেণীর পরিবর্তে কৃষক, শ্রমিক সহ সাধারণ খেটে খাওয়া মানুষ অর্থাৎ নিম্নবর্গের ইতিহাস রচনার ওপর গুরুত্ব দেন। দেখো তারপরের প্রশ্ন দেখো কি আছে। তারপরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন দেখো, ভারতে বলছে, ভারতে দেখো ভারতে সাবলটান স্টাডিজ গ্রন্থের প্রকাশ করে বলছে কে? ভারতে সাবলটান স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করে? এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায়ও এসে থাকে। অ্যান্সার হচ্ছে রণজিৎ গুহ। ইনিই হচ্ছে ভারতে প্রথম নিম্নবর্গের ইতিহাস রচনা শুরু করে। পরের প্রশ্ন দেখো, অনেকবার ক্লাস 11-এর পরীক্ষায় এসেছে, ইতিহাস পুরাণ কি? ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন পুরাণকেই ইতিহাস পুরাণ বলা হয়। পুরাণ কথাটির আক্ষরিক অর্থ পুরানো বা প্রাচীন। ইতিহাস পুরাণ, ইতিহাস রচনার উপাদান হিসাবে কয়েকটি গুরুত্বপূর্ণ পুরাণ হলো বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ প্রভৃতি। তারপরের প্রশ্ন দেখো, আমির খুসরু কে ছিলেন? আমির খুসরু কে ছিলেন? আমির খুসরু ছিলেন সুলতানি যুগের একজন বিখ্যাত ঐতিহাসিক, কবি, গায়ক অর্থাৎ এক অসাধারণ বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব। এক অসাধারণ বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, ইতিহাসের রৈখিক কাল চেতনা কি? ইতিহাসের রৈখিক কাল চেতনা কি? দেখো অ্যান্সারটা, ইউরোপীয় ইতিহাসবিদদের মতে ঐতিহাসিক ঘটনাগুলি ধনুকের ছিলার থেকে, ভালো করে দেখো, ইউরোপীয় ইতিহাসবিদদের মতে ঐতিহাসিক ঘটনাগুলি ধনুকের ছিলা থেকে মুক্ত তীরের মতোই অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে মানে অনুভূমিক পথে এগিয়ে চলে। অনুভূমিক মানে এরকম, অনুভূমিক পথে এগিয়ে চলে। সময়ের সঙ্গে সঙ্গে ঘটনার এই ধারাবাহিকভাবে এগিয়ে চলাকে রৈখিক কাল চেতনা বলে। তারপরের প্রশ্ন দেখো,
আবর্তনশীল সময়ের ধারণা কি, বা চক্রাকার বা বৃত্তাকার কাল চেতনা কি? একদল ইতিহাসবিদের মতে ইতিহাস সময়ের সঙ্গে সঙ্গে ঘটনার চক্রাকারে আবর্তিত হওয়ায় অতীতের কোনো যুগ বর্তমানে ফিরে এসেছে, এমনকি ভবিষ্যতেও তা ফিরে আসবে। সময় ও ঘটনার আবর্তিত হওয়ার এই ধারণা হলো চক্রাকার কাল চেতনার ধারণা। তারপরে দেখো পরের প্রশ্ন আছে প্রবাহমান প্রবাহমান কাল বলতে কি বোঝো? এই প্রশ্নটা 2018 সাল এবং 2014 সালে পরীক্ষায় একবার করে এসেছিল। প্রবাহমান কালচেতনা কি? দেখো, নিরবচ্ছিন্নভাবে নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত ইতিহাসের সুদীর্ঘ গতিপথে নানা ক্রিয়া প্রতিক্রিয়া ও ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই মানব সমাজ ও সভ্যতা এগিয়ে চলে তথা বিবর্তিত হয়। ইতিহাসের এই বয়ে যাওয়া কালকে প্রবাহমান কাল বলে। তারপরে দেখো পরের প্রশ্ন বলছে কোন সময়কাল আদি মধ্যযুগ হিসাবে চিহ্নিত? ভারতের ইতিহাসে 650 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত আদি মধ্যযুগ হিসাবে চিহ্নিত। তারপরের প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেমস মিল ইতিহাসের যুগ বিভাজন কিভাবে করেছেন? প্রখ্যাত ঐতিহাসিক জেমস মিল তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতের ইতিহাসকে 3টি যুগে ভাগ করেছেন। ঠিক আছে, এই প্রশ্নটা পরের ক্লাসে আমরা ভালো করে আলোচনা করব। তোমরা দেখো এই প্রশ্নটা পর্যন্ত পড়ো, 17 দাগের প্রশ্নটা পর্যন্ত এখন তৈরি করো। আর তারপরে আজকের ক্লাসে টেক্সট বইটা কিছুটা পড়াচ্ছি, তোমরা একদম গুরুত্ব দিয়ে শুনবে এবং দেখবে, কারণ টেক্সটটা আমরা যদি না জানি কেবলমাত্র প্রশ্ন উত্তর করে নাম্বার পেয়ে যাবে তোমরা, কিন্তু তোমাদের সিলেবাসে কি আছে সেটা তোমরা জানতেই পারবে না। তোমাদের প্রথম অধ্যায়টা তোমরা নাম দেখতে পাচ্ছ ইতিহাস চেতনা। ঠিক আছে, এখানে আমরা ইতিহাস চেতনা সম্পর্কে পড়ব। যে লাইনগুলো আমি দাগ দিয়ে দিয়েছি এইগুলো একটু গুরুত্বপূর্ণ লাইন, আর চলো দেখে নাও, তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো বলছে মানব সভ্যতার ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে প্রাচীন যুগ মানে এনসেন্ট হিস্ট্রি, মধ্যযুগ মানে মিডিভেল হিস্ট্রি, আর আধুনিক যুগ মানে মডার্ন হিস্ট্রি। এই 3টে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে দেখো, পৃথিবীতে হোমোসেপিয়েন্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল বলে ঐতিহাসিকরা মনে করেছে। তাহলে প্রথম আধুনিক মানুষের নাম যদি লিখতে বলা হয় ছোট প্রশ্নে, তোমরা কি লিখবে সেক্ষেত্রে? হোমোসেপিয়েন্স। ঠিক আছে, ভারতের মাটিতে অন্তত 5 লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব ছিল বলে প্রমাণ পাওয়া যায়। সভ্যতার আদি পর্বে এই 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 আধুনিক মানুষ পৃথিবীর সর্বত্র পাথরের হাতিয়ার ব্যবহার করত। একদম প্রথম দিকে মানুষ তাহলে কিসের হাতিয়ার ব্যবহার করত? একদম আদি পর্বে পাথরের হাতিয়ার ব্যবহার করত। এটাও একটা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন হতে পারে। পরবর্তীকালে তারা তামা, ব্রোঞ্জ, লোহা প্রভৃতি ধাতুর হাতিয়ার ব্যবহার শুরু করে। হাতিয়ারের পরিবর্তনের পাশাপাশি প্রাচীন যুগের সংস্কৃতিরও বিভিন্ন পরিবর্তন ঘটে থাকে। ক্রমে লিপির প্রচলন ঘটে। এই সব বিভিন্ন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রাচীন যুগকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে কি যুগ? প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ। আরেকবার রিপিট করছি, ইতিহাসটাকে টোটাল 3 ভাগে ভাগ করা যায়। একটা প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ। আবার প্রাচীন যুগটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। ঠিক আছে, এইটুকুনি তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এখানে একটা ছকও দিয়েছে সেই সম্পর্কে। এবারে আমরা জানবো প্রাগ ঐতিহাসিক যুগ সম্পর্কে। প্রাগ ঐতিহাসিক যুগে কি বলা হচ্ছে দেখো, এখানে প্রাগ ঐতিহাসিক যুগে যেটা বলা হচ্ছে দেখো, বলছে লিখিত, এখানে মানব সংস্কৃতির প্রারম্ভকাল মানে একদম প্রারম্ভ থেকে শুরু করে লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কালকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ। এক কথায় যে যুগে কোনো লিখিত ইতিহাসের উপাদান পাওয়া যায় না সেই যুগকে প্রাগ ঐতিহাসিক যুগ বলে। লিখিত উপাদান পাওয়া যায় না। তারপরে দেখো কথাটি ব্যবহার। ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল টুর্নল এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ যে প্রাগ ঐতিহাসিক কথাটা কে প্রথম ব্যবহার করেছেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল টুর্নাল দক্ষিণ আফ্রিকার গুহায় প্রাপ্ত প্রাচীন নিদর্শনের বিবরণ দিতে গিয়ে 1830 খ্রিস্টাব্দ
1830 খ্রিস্টাব্দ এর দশকে সর্বপ্রথম প্রাক ঐতিহাসিক কথাটি ব্যবহার করেন এবং এটি ইংরাজি ভাষায় ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন 1851 খ্রিস্টাব্দে। ইতিহাসের উপাদান দেখো এই সময় কি আছে, লিপি বলছে মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানতো না। এখানে কি বলা হচ্ছে দেখো, হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্প, গৃহস্থলীর সরঞ্জাম প্রভৃতি কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর ভিত্তি করে এই যুগের ইতিহাস রচিত হয়েছে। যদি একটা যুগের এইরকম উদাহরণ দিতে বলে তখন তোমাদের উদাহরণ দিতে হবে প্রাক হরপ্পা যুগ ছিল প্রাগ ঐতিহাসিক যুগ, অর্থাৎ হরপ্পার আগের যুগ, হরপ্পা কিন্তু নয়। ঠিক আছে, এবারে দেখো এই প্রাগ ঐতিহাসিক যুগ তো আছে, এই প্রাগ ঐতিহাসিক যুগকে আবার তিন ভাগে ভাগ করা যায়, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। প্রস্তর মানে তোমাদের মনে রাখতে হবে, প্রস্তর মানে হচ্ছে পাথর, অর্থাৎ পাথরের আকৃতির ভিত্তিতে, পাথরের আকৃতি বলতে পাথরের হাতিয়ারের আকৃতির ভিত্তিতে এই যুগটাকে, অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ, যেই সময় কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর নির্ভর করে ইতিহাস রচনা হয়, সেই যুগকে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, প্রাচীন প্রস্তরের যুগ, মধ্য প্রস্তরের যুগ আর নব্য প্রস্তরের যুগ। এবারে দেখো তারপরে প্রায় ঐতিহাসিক যুগ কি বলা হচ্ছে, প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে আমরা এবারে জানবো। প্রাগ ঐতিহাসিক আমরা জানলাম। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে দেখো, প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই যুগকে বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু আজও পর্যন্ত তা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে কি তখন লিপির ব্যবহার অর্থাৎ লেখার প্রচলন শুরু হলো কিন্তু সেগুলোকে এখনও কিন্তু পড়া সম্ভব হয়নি সেই লিপিগুলোকে। এখানে যেমন দেখো বলছে সিন্ধু লিপির নাম, হরপ্পা সভ্যতায় এই লিপি পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি। হরপ্পার যে সভ্যতা ছিল, হরপ্পান সিভিলাইজেশন, সেখানে আমাদের কি ছিল, সেখানে আমাদের সিন্ধু লিপির খোঁজ পাওয়া গেছে কিন্তু সেই লিপিটাকে এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বলছে সময়কাল, দেখো সময়কাল, সময়কাল ও ধাতুর ব্যবহার, অনেকে আবার প্রাক ইতিহাস বা প্রায় ইতিহাস মানে পর্যায়ভেদে মানে এরা কি করছে, অনেকে আবার কি এই রকমভাবে ভাগ করতে চায় না, এরা ভাগ করতে চায় যে তারা ধাতু অর্থাৎ তাম্র ব্রোঞ্জ ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগকে চিহ্নিত করেছে। এখানে তোমাদের এটা এতটা গুরুত্বপূর্ণ নয়। এবারে তোমাদের যেটা জানতে হবে, দেখো এখানে আসো, এখানে দেখো এই যে ব্যাপারটা এখানে আছে, এবারে ঐতিহাসিক যুগ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, ঐতিহাসিক যুগ কি বলা হচ্ছে, লিখন পদ্ধতির উদ্ভাবন, অর্থাৎ লেখাও শুরু হলো ও ও লিখিত বিবরণের অস্তিত্ব ঐতিহাসিক যুগের সূচনা হিসাবে ধরা হয়। লিখিত বিবরণের অস্তিত্ব, এখানে কি বলা হচ্ছে দেখো, এদিক থেকে বলা যায় পৃথিবীর সব দেশে একই সময়ে লিপি বা বর্ণমালার আবির্ভাব ঘটেনি এবং এর ফলে সর্বত্রই একই সময় ঐতিহাসিক যুগের সূচনা হয়নি। তারপরে তোমরা এখানে যেগুলো একটু দাগ দিয়ে দিয়েছে সেগুলো একটু পড়বে যে কোথায় কখন ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে, তোমরা এখানে সে তথ্যটা কিন্তু পাবে। তারপরে দেখো এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইতিহাসের আদি উপাদান ও তার প্রকৃতি। এখানে কি বলা হচ্ছে দেখো, ইতিহাস মানুষের মন গড়া কথা নয়, বলছে হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিক ইতিহাস রচনার কাজ করে থাকেন। এখানে কি বলা হচ্ছে দেখো, তারপরে প্রাগ ঐতিহাসিক ইতিহাস রচনায় সমস্যা, অনেক সমস্যা আছে প্রাগ ঐতিহাসিক ইতিহাস রচনায়। প্রাচীন যুগে বিশেষ করে প্রাগ ঐতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস রচনা করা অত্যন্ত জটিল ও সমস্যাবহুল। ইতিহাস যুগের উপাদান হিসাবে কিছু লিখিত বিবরণ ও বইপত্র মিললেও পরবর্তী দুই যুগের কিন্তু তা অনুপস্থিত। তারপরে এখানে তোমাদের যেটা পড়তে হবে দেখো, এখানে বলছে মাটির নিচে খনন কার্য চালিয়ে ভারতের হরপ্পা, তারপরে মহেঞ্জোদড়ো এবং পশ্চিমে ক্রিট, মিশর ও রোমে প্রাচীন সভ্যতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। আর এই প্রাচীন সভ্যতা অর্থাৎ এই প্রায় ঐতিহাসিক এবং প্রাগৈতিহাসিক যুগের যে ইতিহাস জানা যায় কিছু ঐতিহাসিক তথ্য বা উপাদানের উপর ভিত্তি করে, সেসব উপাদান কি, এক হচ্ছে জীবাশ্ম, দুই হচ্ছে মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি, তারপরে বলছে গুহাচিত্র, প্রাচীন সমাধি ও মন্দিরের ধ্বংসাবশেষ। ঠিক আছে, এবারে কি বলা হচ্ছে দেখো, এবারে জীবাশ্ম সম্পর্কে আমরা জানবো। জীবাশ্ম দেখো কি বলা হচ্ছে দেখো, জন্মকাল থেকে আজ পর্যন্ত সমগ্র পৃথিবীর আবহাওয়া বারবার পরিবর্তন ঘটেছে। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে বিভিন্ন প্রস্তর স্তরে
এর নানা প্রমাণ রয়েছে। দীর্ঘস্থায়ী কয়েক কোটি বছর উষ্ণ যুগের পর এসেছে স্বল্পস্থায়ী হিমযুগ। তাহলে একদম প্রথমে কয়েক কোটি বছর ধরে পৃথিবী একদম গরম জ্বলন্ত আগুনের গোলা ছিল, তারপরেই শুরু হলো মানে আইস এজ, অর্থাৎ তোমার ঠান্ডা যুগ শুরু হলো। ঠিক আছে, চারটি বলছে মোটামুটিভাবে বলা হচ্ছে পৃথিবীর আজ পর্যন্ত যুগ চারটে হয়তো যুগ আছে। ঠিক আছে, এই বলছে এই তখন কি জীবাশ্মটা কি, জীবাশ্মটা হচ্ছে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, তাদের হাড় থেকে যে হাড়, ঠিক আছে, তাদের বিলুপ্ত হয়ে গেছে, এইসব বিলুপ্ত প্রাণী জীবাশ্ম মানে তাদের হাড়, মাথার খুলি, তারপরে তাদের চিহ্ন, তাদের ছাপ, ঠিক আছে, পাথরের ছাপ পড়ে গেছে, সেই রকম সব দেখে ইতিহাস রচনা করা হয়েছে। ঠিক আছে, এইটাই বলা হচ্ছে। এটা তোমরা একটু ভালো করে এগুলো পড়বে। আর তারপরে যেটা আমরা পরের ক্লাস থেকে পড়ব, খুব ইম্পর্টেন্ট জিনিস পড়ব, প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি। এইগুলো আমরা পরের ক্লাস থেকে আলোচনা করব এবং আরও এসএকিউ আলোচনা করব। তোমরা ভালো করে পড়ো, অতি অবশ্যই টেক্সট বইটা পড়বে। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। তোমরা যারা অনলাইন ক্লাস করছো, তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের বলো যে এরকমভাবে ক্লাস করানো হয়, সেক্ষেত্রে আমাদের টেক্সট বইটাও একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় প্রশ্ন উত্তর আলোচনা করার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, বাড়িতে বসে খুব ভালোভাবে কম সময়ের মধ্যে তৈরি করতে পারবে পড়া, নিজের পড়া নিজেই তৈরি করতে পারবে। কারণ এখানে হয়তো আমি পড়াচ্ছি, এখানে আমার বেশি টাইম লাগছে, কারণ আমার নোট করতে বা এইগুলো বলতে বেশি টাইম লাগছে, কিন্তু তোমরা যখন পড়বে তুলনামূলকভাবে অফলাইন পড়ার থেকে অনলাইনে তাড়াতাড়ি পড়তে পারবে, কারণ যতটুকু পড়তে যেতে সময় লাগবে সেইটুকুনির মধ্যে তোমরা পড়া তৈরিও করতে পারবে যদি তোমাদের মনোযোগ থাকে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদিও কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। আর নতুন কেউ অ্যাডমিশান নিতে চাইলে তোমরা অ্যাডমিশান নিতে পারো।